আমরা কিছু নাট্যোৎসাহী বন্ধু ঠিক করলাম শেষের কবিতাকে আবার করে ফিরে দেখি। শেষের কবিতার বিস্তার বৃহৎ, তাকে অল্প পরিসরে বন্দি করাটা বড়ই দুরূহ, এক কথায় বলা যায় অসম্ভব। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা, শুধু আমাদের আপনাদেরকে আবার একটু শেষের কবিতায় ফিরিয়ে নেবার প্রচেষ্টা, আবার করে রবীন্দ্রনাথকে কাছে পাবার প্রচেষ্টা। দেখি কতটা কি করে উঠতে পারি। মূল বিষয়বস্তুকে ধরে রাখার চেষ্টা করেছি, পরিসর ক্ষুদ্র করেছি, আশা করি ভালো লাগবে। আমাদের নিবেদন শেষের কবিতা পুনরায়, পরিচালনায় মিতা দাস, অমিত, মণিদীপ ঘোষ, লাবণ্য এবং কেতকী ওরফে কেটি, তন্নি চৌধুরী, সূত্রধর শুভ্রজিৎ সাহা, আরেক সূত্রধর মিতা দাস এবং যোগমায়া দেবী মিতা দাস। আমাদের সঙ্গীতে সাহায্য করছেন নিলয়, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সে সময় বার করে আমাদেরকে সাহায্য করেছে, ধন্যবাদ নিলয় মুখার্জি। আর আমাদের ছোট্ট বন্ধু ওম আনন্দ সরকারকে আমাদের বিশেষ কৃতজ্ঞতা। শুরু করছি শেষের কবিতা পুনরায়। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধঃপাতে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিয়ের কোঠায় পা দেওয়ার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর গেল কেটে। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলেও ঠাহর হয় না। ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপ সয়। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশে ভূষায় ব্যবহারে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। দাড়ি গোঁফ কামানো, চাচা মাজা, চিকন শ্যামবর্ণ পরিস্ফুট বুক, স্ফূর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়া ফেরা চলা ফেরা সব চঞ্চল, কথার জবাব দিতে একটুও দেরি হয় না। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। আপন দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে তার প্রতি আসক্তিও দেখা যায় না। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে। তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলে আর আলো, মাঠে বাটে ধাঁধা লাগাতেই আছে, ঘরের মধ্যে তাকে ধরে আনবার জন্য। কিছুদিন পরে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। তার কারণ সেখানে ওর দলের লোকেও যায় না।
আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যাগ্রস্ত প্রবলতা সেরকম নেই। অমিতের হৃদয়টার পরে যে দেবতা সর্বদা সরসন্ধান করে ফেরেন, তার আনাগোনা কেবল ফ্যাশনেবল পাড়ার। অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্য। দুদিন যেতে না যেতেই বুঝলে, জনতা না থাকলে নির্জনতার সব মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতের নেই। সেই বলে, আমি টুরিস্ট না, মন দিয়ে চেখে খাবার ধাত আমার, চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই নয়। দৃশ্যান্তর, আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাল। এ রাস্তার শেষ লক্ষ্য অমিতের বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক করতে করতে গিয়ে পড়লে তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিক গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে, তারই উপর সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকে সমস্ত হতে স্বতন্ত্র। অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকে। একজন বন্ধু আসবার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল। এই রাস্তায় খানিকটা উঠতে সফর বলল, এই রাস্তা বলতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না। উপরের দিকেই যাচ্ছিল, এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুভূতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারবেন। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যাস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসলো। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছালো যথাস্থানে। কাল যদি আপনার সময় থাকে একবার আসবেন, আমাদের কর্তা মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেব। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসলো যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমরের মতো, চারিদিকে চায়। সকল জিনিস থেকেই কিসের ছোঁয়া লাগে, ওর মনটাকে দেয় উদাস করে। শেলফে, পড়বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলো। সে বইগুলো যেন বেঁচে উঠেছে, সব লাবণ্যর পড়া বই। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য ছিল অমিতের প্রধান আলোচ্য। এখানে এই কাব্যের উপর দৈবাত দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতের বিস্ময় লাগলো। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব।
যোগমায়ের মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ। অমিত তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে ও শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বদেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিল, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতে বউ দিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন আর আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আর আমার হবে লোকসানের মাসি। তোমার মা আছে কি? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। আহা, মাসির জন্য খেদ কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতো মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরানি, আর গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন আর মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। প্রণাম নেই মাসিমা, এই জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পিছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। কর্মফল কার বাবা? তোমার না আমার, না যারা ওই মোটর মেরামতের ব্যবসা করে তাদের? শক্ত প্রশ্ন। কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 সময় লাগালে এক ধাক্কা। তারপরে বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার বরং খাওয়ার বন্দোবস্ত করে আসি গিয়ে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক হতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি কি সাহিত্যিকাটা ভালোবাসেন, যেমন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল শিরও ধার্য করে নেব, যদি আলাপটাকে আরো একটু সময় দেন। সময় নেই, আজ কাজ আছে। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যের ঠোঁট দুটির উপর কিরকম একটি চেহারা ধরে উঠেছিল, বসে বসে সেইটিও মনে করতে লাগলো। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে। লাবণ্যকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাব মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননেরও শক্তি। এইটাতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিত মিশুক মানুষ, প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যাস। গাছপালা পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না। তাদের সঙ্গে কোনো রকম উল্টো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে, অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে। এক কথা, তারা অরসিক। সেই জন্যে শহরের বাইরেও প্রাণ হাঁপিয়ে ওঠে। তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শ্যাওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের উপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে 2 আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে টান দিতে গেল ভুলে। যোগমায়ের বাড়ির পথে এই বন। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে উপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3 কোণা শাল, তাতে কালো ঝালর।
অমিতের বুঝতে বাকি নেই যে লাবণ্যের অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবিলায় কবুল করতে লাবণ্য নারাজ। জানতেন এড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন। জানেন নাকি দূরে চলে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধে? না ডাকলেই চোখে যায়। আচ্ছা, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নামটা কি জানেন? জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবে জানতো, বিশেষভাবে জানবার সময় পাইনি। এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। আশ্চর্য। এই দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখবারই সাধ্য ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার। হ্যাঁ। সেদিন আপনার টেবিলে ইংরেজি কবি ডনের বই আবিষ্কার করল। আবিষ্কার করলেন? আবিষ্কার না তো কি, তাই এমন স্পষ্ট করে শুনতে পেলুম আমার সকালবেলাকার মনের কথাটি। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। প্রাণ যদি দিতেই হয় তবে সাবধানে দেবেন। মাসিমা, খটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। নাম দিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসেব থেকে কিছুটা বাদ পড়বে দেখছি। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা? পাত্র বাছাইয়ের বেলায় দুটো জিনিস লক্ষ্য করা চাই। নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ থাক, বাকিটা এই যেমন বিদ্যে, বুদ্ধি, পাত্রের যোগ্যতার ফর্দটা দেখছি একটু খাটো গোছে। অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন, একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরো একটু স্পষ্ট করো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সেই ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে বাবা? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা। অমিত ঘর ছেড়ে গেল বাইরে। ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, এক ধারে সূর্যমুখীর ভিড়, আর এক ধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা। ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। ছাই রঙের আলোয়ান গায়ে, পায়ের ওপর পড়েছে সকালবেলার রোদ্দুর। অমিত কাছে এসে দাঁড়ালো। লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল। মৃদু হাসিতে মুখ গেল ছিঁড়ে। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো, তোমার নামটাকে একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো, এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার সামনে নয়। আচ্ছা, আমিও যদি দিই তোমার নামটাকে একটু ছোট করে, তোমাকে ডাকবো মিতা।
তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। অনন্যা, তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা, তুমি তাই, তুমি আর কিছুই নাও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপর একসময় লাবণ্যের হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপরে বুলিয়ে নিলে। ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই যাচ্ছে আর কত অল্প লোকই পেলে। আমি সেই অতি অল্প লোকেদের মধ্যে একজন। সমস্ত পৃথিবীতে একমাত্র তুমি সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায়। তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না নিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি বা তোমাকে কতটুকু দিতে পারি আমি ভেবে পাই না। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠলো। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন এসেছে। ধরাই তো করতে হবে। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার থেকে অনেক ওপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়বো। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। আমি কিন্তু তোমায় একটু দোষ দেবো না। না না, কিছু বলো না, আগে আমার কথাটা শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে গ্রন্থি খুলতে গেলে তাতে আরো জট পড়ে যাবে। তোমার কাছে আমি যা পেয়েছি সেটাই আমার পক্ষে যথেষ্ট। জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্যি কথার জোর বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজে নিজেও ভেতরে তা জানো। মানতে চাও না, পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। তুমি তো সংসার ভাববার মানুষ নও। তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো, সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার। আমার কাছেও সেই জন্যই তুমি এসেছো। বলবো ঠিক কথাটা, বিয়েটাকে তুমি মনে মনে জানো, যাকে সর্বদাই বলো vulgar, it's too respectable। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিনই যেন কঠিনই থাকতে পারে। তোমাকে বলে দেখি একটুও ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটু তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকবো। মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছো? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি। সেই জন্যই তো ওকে এত স্নেহ করি। দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসে? কর্তা মা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটু অত্যাচার করতে চাই না। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে তো চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে ওই তুমি যাকে ট্র্যাজেডি বলো না, তাই ঘটে। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চায় না, বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তা মা, খুঁতখুঁতে মন যাদের তারা মানুষকে খানিক খানিক বাদে বেছে বেছে নেয়, কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়লে
স্ত্রী পুরুষ যে বড্ড কাছাকাছি চলে আসে, মাঝে ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষটাকে নিয়ে কারবার করতে হয় নিতান্ত নিকট থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। অনেক মানসিক টানাপোড়েনের পরেও ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে লাবণ্য ও অমিতের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবে। এই যে তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয় যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? শিলং থেকে আমি না হয়ে চললুম, কিন্তু পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করব জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলির আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা যায়। সকালবেলা কাজে মন দেওয়া আজ লাবণ্যের পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। অমিত বলেছিল শিলং থেকে যাওয়ার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না। সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই ওপর। কেননা যে রাস্তায় ও বেড়াতে যায় সে রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে। মনে মনে তাই লোভ ছিল যথেষ্ট, সেটাকে কোষে দমন করতে হলো। এখন সময় বেলা 9টা। অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকলো। মাসিমা, মাসিমা! কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা। সেখানে এই এই এক টেলিগ্রাম। খবর সব ভালো তো বাবা? আজই সন্ধ্যেবেলায় আসছে সিসি, মানে আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন। তোমার বোনেরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো, না 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 না, সে কিছুতেই হবে না। তারা আপন লোকের খেতাবের জন্য দায়িত্ব করবে আমাদেরকে। না মাসি, আমার প্যারাডাইস লস্ট। ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়। আমি হোটেলেই যাই আর জাহান্নামেই যাই, কিন্তু এইখানেই রইল আমার আসল বাসা। অমিত বুঝেছে শহর থেকে আসছে একটি অশুভ দৃষ্টি। মনে মনে নানা প্ল্যান করছে যাতে সিসির দল এখানে আসতে না পারে। কিন্তু ইদানিং ওর চিঠিপত্র আসছিল যোগমায়ার বাড়ির ঠিকানায়। তখন ভাবেনি কোনো সময় তাতে বিপদ ঘটতে পারে। কেটি আর সিসি যোগমায়ার বাগানে বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। দুঃখিত, মিস্টার অমিত রয় এখানে আছেন কিনা খবর নিতে এলো। আমরা তো জানি এ বাড়িতে তার যাতায়াত ইজ মোর অফটেন দেন গুড ফর হিম। ও, নাম বুঝি লাবণ্য? ফেমাস লাবণ্য, ডিলিশিয়াস। শিলং পাহাড়টাকে একদম ভলক্যানো বানিয়ে তুলেছ, হ্যাঁ? ভূমিকম্পে অমিতের হৃদয়টা আমায় ফাটল ধরিয়ে দিল একবারে এধার থেকে ওধার। সেই ম্যান আর ফানি। এমন সময় সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। এসো মা, এসো এসো, ঘরে বসবে, এসো। যোগমায়ার ধাঁধা লেগে গেল। বুঝলেন কোথাও একটা গোল আছে। এও বুঝলেন এদের কাছে মান রাখা শক্ত হবে। শুনেছি অমিত বাবু আপনাদের হোটেলেই থাকেন, খবর আপনাদেরই জানা আছে। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত।
মেয়েরা তো অবাক। হোটেল থেকে যখন সে বেরিয়ে এলো, তার মাথায় ছিল ফেল্ট হ্যাট, গায়ে ছিল গিরিতি কুর্তা। এখানে দেখা যাচ্ছে পরনে তার ধুতি আর শাল। মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যেই কোথাও আছে। কিন্তু এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধ হয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। একটুও রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পিছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছে ছিল না। অমিত তাকেও ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যে কেটির চোখে পড়ল লাবণ্যের হাতে আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছা করলো। মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। আর ইনি কেতকী, আমার বোনের বন্ধু। সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে, কলকাতায় অঘ্রাণ মাসে। আই কংগ্রাচুলেট। অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি, জগতে আমার আর সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমি দিয়েছিলে আমাকে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই সেরাম পাহাড়ে কি এক বাজিতে খোয়াতে হবে। মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের ওপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল। এবারকার মতো রেসও পুরলো আমারই হার। মনে হচ্ছে অমিতকে রাজি করানো যাবে না। বলতে বলতে কেটির গলা ভার হয়ে এলো। অনেক কষ্টে চোখের জল সামলে নিলে। আজ 7 বৎসর হয়ে গেল। কেটির বয়স তখন 18। সেদিন এই আংটি অমিত নিজের আঙুল থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছিল। সেদিন কেটির মুখে প্রসাধনের প্রলেপ লাগেনি। তার হাসিটি সহজ ছিল। ভাবের আবেগে তার মুখ রক্তিম হতে বাধা পেত না। আংটি হাতে পড়া হলে অমিত তার কানে কানে বলেছিল, Tender is the night, and happily the queen moon is on her throne. কেটি আংটি খুলে টেবিলের উপর রেখেই দ্রুত বেগে চলে গেল। এনামেল করা মুখের উপর দিয়ে দরদর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। বন্যা, চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি। চলো, একটা কথা জিজ্ঞেস করবো। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ আংটিটা খোলেনি কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিল আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? যে আঘাতে আজকে কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপর 10-এর মুঠোর চাপ পড়েছে ওর উপর। ও মূর্তি গেছে বলতে, তোমার মনে একদিন হারিয়েছে বলেই 10-এর মতো নিজেকে সাজাতে বসলো। থাকেও সব কথা। তোমার কাছে একটা প্রার্থনা করবো, রাখবে? বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে চেরাপুঞ্জে বেরিয়ে এসো। ওকে আনন্দ যদিও না দিতে পারো, আমোদ তো দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমাকে বলিনি, তার আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। না, আমি রাগ করে বলছি না, আমার সমস্ত সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুলের থেকে আংটি খুলে অমিতের আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিলে না।
যেতেই অমিত ফিরে যোগমায়া সেই বাসায় গেল। ঘর বন্ধ, সবাই চলে গেছে। কোথায় গেছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। সেই ইউক্যালিপটাস গাছের তলায় অমিত এসে দাঁড়ালো। খানিকক্ষণ ধরে শূন্য মনে সেখানে ঘুরে বেড়ালে। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেল না। অবশেষে অমিত ফিরে এলো। শহরের রাষ্ট্র কেতকীর সঙ্গে তার বিয়ে। অমিত নিজের থেকে কাউকে কিছু বলেনি। তার ব্যবহারেও অনেক বদল এসেছে, কিন্তু লাবণ্যকে এই বিয়ের খবর দেওয়া দরকার। তাই অমিত তাকে চিঠি লিখল। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির উপর একটা কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না। জীবন আধার হলো সেই ক্ষণে পাইন সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোম বন্যি হতে পূজামূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরো কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় লাবণ্যের লেখা একটি চিঠি তার হাতে এলো। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে লেখা, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। ওগো বন্ধু, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার। হে বন্ধু, বিদায়। অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপনের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। অনেক রাত হয়ে গেছে, কেউই সেরকম নেই। তাও আমাদের একজনকে একটু না পরিচয় করিয়ে দিলে হবে না? পিয়ানোতে আমাদের সঙ্গ দিয়েছিল ওম আনন্দ স্যার।